হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, সবাই তো এটা জেনেই গেছো যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ডেট আউট হয়েছে, ঠিক আছে? এবং এটাও জেনে গেছো যে পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে অগস্ট মাস থেকে, 7ই অগস্ট থেকে স্টার্ট হচ্ছে এবং 8ই সেপ্টেম্বর অবধি চলবে, ঠিক আছে? কত লাখ ফর্ম ফিল আপ হয়েছে আমরা যদি দেখি, আমরা মোটামুটি 63 লাখ, ইভেন মোর দ্যান 63 লাখ ফর্ম ফিল আপ এখানে হয়েছে। বেশি সময় লাগছে, এর কারণ মাঝখানে সিজিএল আছে, ঠিক আছে? সিজিএল আছে, আমরা জানি সিজিএল মোটামুটি, আমি যদি মনে পড়ছে আমার 14 তারিখ থেকে সম্ভবত সিজিএল স্টার্ট হচ্ছে। লেট মি চেক ওয়ান টাইম। ইয়েস, 14 নয় 13, ঠিক আছে? 13 আগস্ট সিজিএল, 13 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে এবং 30 আগস্ট পর্যন্ত সিজিএল চলবে। এটা অফিসিয়াল ডেট বলা আছে। সিজিএল মানে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2025-এর কথা বলছি। একটা জিনিস ভালো করে খেয়াল করো যে 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর যদি ক্ল্যাশ হয় ডেটের, তখন কী হবে? কেউ সিজিএল দিতে পারবে, যদি সে সিজিএল দেয় তাহলে সে রেলওয়ের পরীক্ষা দিতে পারবে না। এরকম তো হতে পারে। ধরো তুমি, তোমার ডেট পড়েছে, ধরো 7 তারিখে তোমার ডেট পড়েছে, ধরো 7 তারিখ না, ধরো তোমার ডেট পড়েছে, ধরো 11 তারিখ ডেট পড়েছে, ঠিক আছে? 11 আগস্ট তোমার ডেট পড়েছে, সাপোজ ধরো, হতে পারে ছুটির দিন, আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ইউজি ডেট তোমাদের পড়েছে। আর তোমার সিজিএলের ডেট পড়েছে সাপোজ ধরো 13 আগস্ট, ঠিক আছে? পরীক্ষার কেন্দ্র তো আর বাড়ির পাশের বাথরুমের পাশে পড়ে না, ঠিক আছে? পরীক্ষার কেন্দ্র কিন্তু পড়ে এ রাজ্য থেকে ও রাজ্যে পড়ে, দূরে পড়ে। তো তুমি বাড়ি থেকে বেরোলে, এনটিপিসি পরীক্ষা, গ্র্যাজুয়েট পরীক্ষা দিলে, দেওয়ার পরে তুমি পরের দিন, দুদিন পরে সিজিএল দেওয়ার মতো যে ধকল, সেটা বুঝতে পারছো আশা করি কি বলতে চাইছি আমি। এটা একটা মেন ফ্যাক্টর, এটা আমি বলবো, এটা নিয়ে কথা বলার দরকার। এটা একটা মেন ফ্যাক্টর। আমি একটু আগে দেখলাম একজন স্টুডেন্টের সেম জিনিস আমাকে লিখেছে, আর সন্ধ্যেবেলা থেকে এই জিনিস আমার 5-6খানা আমাকে একজন, মানে অনেক স্টুডেন্ট আমাকে এই কথাটা লিখেছে। 5 থেকে 6জন তো স্পেসিফিক্যালি বলেছে, স্যার আমার সিজিএল পরীক্ষা দেবো, যদি ডেট ক্ল্যাশ করে। ডেট ক্ল্যাশ যদি নাও করে তাও প্রবলেম, ডেট ক্ল্যাশ করলে তো হয়েই গেল। ডেট ক্ল্যাশ করলে তো হয়েই গেল। ডেট ক্ল্যাশ যদি নাও করে, ঠিক আছে, তা তো এই প্রবলেমটা কি উইথড্র হবে? যে 11ই আগস্ট আমার আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা, আমি 13 তারিখ সিজিএল পরীক্ষা দিতে যাবো, কী করে দেবো? ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এটা গেল একটা প্রথম মাইনাস পয়েন্ট এইভাবে এক্সাম করানোর। আমি জানি না রেলওয়ে, ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যে এক্সামিনেশান বডিজগুলো রয়েছে তাদের মধ্যে কোলাবোরেশন নেই। কোলাবোরেশন না থাকার কারণে এই ঘটনাটা ঘটে। দেখো, আমি জাস্ট পরীক্ষার কেন্দ্র ফেলে দিলাম, দিয়ে পরীক্ষা ম্যানেজমেন্ট করে কাটিয়ে ভালো করে চলে এলাম, আর আমি এইটা কিন্তু, এটা তো ম্যাটার, কিন্তু যেখানে আনএমপ্লয়মেন্ট চূড়ান্ত জায়গায়, সেখানে একজন ক্যান্ডিডেটের উচিত সমস্ত পরীক্ষা অ্যাভেল করার। কিছু ক্যান্ডিডেট থাকে যারা একটা কেন্দ্রকে ফোকাস করে সারা জীবন বসে থাকে, বুড়ো হয়ে যায়, সেটা অন্য জিনিস। অনেকেই আছে আমি জানি রেলওয়ে গ্রুপ ডি করে পরীক্ষা দিচ্ছে, এমটিএস পরীক্ষা দেয় না কেন? ইংলিশের ভীতি তার আছে। তুমি কি বাচ্চা খোকা নাকি যে তোমার সামান্য ইংলিশে ভীতি আছে বলে তুমি পরীক্ষায় দেবে না? আরে এটা জীবনের প্রশ্ন, এটা জীবনের প্রশ্ন। এত বাচ্চামো করলে তো আর এমনি পরীক্ষা পাস করতে পারবে না। ঠিক আছে, গেল। পরের কথা ছেড়ে দাও, ওটা বলতে গেলে আমি রেগেই যাবো, কারণ বহু স্টুডেন্ট আবার আছে আমি ইংলিশ পারি না, আমার সত্যি কথা বলতে রাগ হয়। ইংলিশ পারো না, তোমাকে ইংলিশ করতে হবে, তুমি তো সায়েন্সও পারতে না। এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বুঝতে হয় তোমাকে। ইংলিশ পারো না, ভালো কথা, আমি পারি না, আমি জানি, তার মানে আমি এক ধাপ এগিয়ে আছি, যে আমি জানি যে আমি এটা উইক আছি। আমি, অনেক ব্যক্তি উইকনেসই জানে নাকি, ওভার কনফিডেন্সে ভোগে। তুমি জানো, তার মানে তুমি এক ধাপ এগিয়ে আছো, এবার সেটাকে স্টার্ট করতে হবে। হাঁটতে যদি না চলো, যদি না হাঁটো, এক জায়গায় যদি থেমে থাকো, তাহলে তো থেমেই থাকবে সারা জীবন। তো গেল, আমি আজকে জ্ঞানী দেবো না, জাস্ট কয়েকটা কথা বলবো। তো 43 লাখ পরীক্ষার্থী এই আন্ডার গ্র্যাজুয়েটে আছে, 58 লাখ ছিল এনটিপিসিতে, মানে গ্র্যাজুয়েট লেভেলে। তো এই যে 63 লাখ লোক আছে, তাদের জন্য 7ই অগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত বলা হয়েছে। অবশ্যই ডেফিনেটলি দেখতে পাচ্ছ তার মধ্যে সিজিএল পরীক্ষা হয়ে যাচ্ছে, এটা কারেক্ট। তার মানে আমরা একটা জিনিস মানতে পারি, যদি রেল একটুখানি বিজ্ঞ বিহেভ করে, তাহলে আমরা মানব যে এই যে 13 থেকে 30 তারিখের মধ্যে কম ডেটই পড়বে এনটিপিসি গ্র্যাজুয়েটের, এটা আমরা মেনে নিতে পারি। কি মেনে নেবো? যদি একটু বিজ্ঞ বিহেভ করে, তাহলে আমরা মানব যে 13 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, এই যে 7 তারিখ থেকে পরীক্ষাটা স্টার্ট হচ্ছে না, 13 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কম ডেট পড়বে। আর বেশি বেশি ডেট পড়বে তোমাদের এই 7 থেকে 13 তারিখের মধ্যে। 7 থেকে 13 তারিখের মধ্যে বেশি ডেট পড়বে। আবার তোমাদের ডেট বেশি পড়তে আরম্ভ করবে যদি রেল মানবিক হয়,
বেশি পড়তে আরম্ভ করবে তোমাদের 31শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? 7 থেকে 13 তারিখ মানে বুঝতে পারছো 7 দিন, ওভারঅল 7 ধরলে 7 দিন, আর এদিকে 3 থেকে 8, তার মানে আমরা বলতে পারি যে 6 দিন মোটামুটি। ঠিক আছে, তো ক্লিয়ারলি 6 দিন 7 দিন, কারণ 7 থেকে 13, 13 আর 7 থেকে ইনক্লুসিভ ধরলে আরও বেড়ে যায়। তো আমি এখানে অন অ্যান অ্যাভারেজ বলছি 7 আর এদিকে তোমাদের 6, তার মানে 13 দিন। 13 দিন দেখো, এনটিপিসি পরীক্ষা কিন্তু 18 থেকে 20 দিনে হয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেল, যদি আমরা ধরি অন অ্যান অ্যাভারেজ। এর সংখ্যা একটু বেশি, ঠিক আছে। তো আমরা তাও ধরছি এখানে এই যে মাঝখানে এই যে 13 দিনের একটা গ্যাপ পাওয়া যাচ্ছে, 7 থেকে 13 আর 3 থেকে 8, এই গ্যাপের মধ্যে কিন্তু ডেফিনেটলি এই পরীক্ষাটা কিন্তু করানো যেতে পারে যদি রেলওয়ে মানবিক হয়। একটা দুটো ডেট ফেললেও কোনো প্রবলেম নেই, যে গ্যাপে গ্যাপে পরীক্ষা হচ্ছে সিজিএল, তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু কোলাবোরেশনটা দরকার। এই দুটো এক্সামিনিং বডির মধ্যে একটা কোলাবোরেশন ডেফিনেটলি দরকার, তা না হলে স্টুডেন্টের সমস্যা হবে। ঠিক আছে, এটা গেল, এটা তো আমি বললাম খুশির খবর। ডেফিনেটলি কিন্তু এই একটা মাইনাস পয়েন্ট আছে এখানে। এবার অনেকে বলবে স্যার আমার তাতে কি, আমি তো রেলওয়ে পরীক্ষায় গ্রুপ ডির জন্য বসে আছি। তো চলো তোমরা যারা গ্রুপ ডির জন্য বসে আছো তাদের জন্য কথা বলি। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এবার গ্রুপ ডিতে আসছি আমি, কবে হবে গ্রুপ ডি, একটা জিনিস ভালো করে বুঝবে, ভালো ভীষণ ভালো করে বুঝবে। সেটা হচ্ছে যে সিজিএলের ডেট 13 থেকে 30শে আগস্ট পড়েছে, তৎসত্ত্বেও কিন্তু এই যে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের ডেট, সেটা কিন্তু ক্যান্সেল হয়নি। 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তার মানে সিজিএল আর রেলওয়ে এটা দুটো ক্ল্যাশ করছে না টিসিএসের ক্ষেত্রে। টিসিএস ইজ এনাফ কম্প্যাটিবল টু অ্যাকোমোডেট এক্সাম সেন্টার্স বোথ ফর সিজিএল অ্যান্ড অলসো ফর রেলওয়ে। টিসিএস কিন্তু দুটোর জন্যই কিন্তু এনাফ কনফিডেন্ট, এনাফ কিন্তু রয়েছে, জায়গায় রয়েছে, ভালো জায়গায় রয়েছে। এটা একটা কারণ আছে। দেখো অনেক গভর্নিং যারা বডিজ আছে, আই মিন যারা এক্সামিনেশন সেন্টার অ্যাকোমোডেট করে তাদের কথা বলছি, সেই সমস্ত গভর্নিং বডির কথা বলছি, টিসিএস আছে, আরও অনেকে আছে। তাদের যারা বাদ যায়, তোমরা জানো যে রেলের যে হয় না, তাতে টিসিএস এবং অন্য সবাই সেখানে অংশগ্রহণ করে এবং বাদ যায় অনেকেই, টিসিএস পেয়ে যায়। তো বাকি যারা বাদ যায় তারা অনেক সময় টিসিএসের সঙ্গে টাই আপ করে কী করে, তারা তাদের এক্সাম সেন্টারগুলোকে টিসিএসকে ব্যবহার করতে দেয়, তার ফলে তারা একটা মুনাফা পেয়ে যায়। আর এই এক্সাম সেন্টারগুলো কিন্তু টিসিএস জাস্ট ব্যবহার করে, ম্যানেজমেন্ট সব টিসিএসের থাকে, এক্সাম সেন্টারগুলোকে ব্যবহার করে, এক্সাম কেন্দ্রগুলোকে ব্যবহার করে। এটা হয়, ঠিক আছে, এটা হতে পারে। তো এটা দিস ইজ অল অ্যাবাউট বিজনেস। তো এটা হলো, তার ফলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ ক্ল্যাশ হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে, ক্ল্যাশ ডেটের হচ্ছে, ক্ল্যাশ এক্সাম সেন্টারে হচ্ছে না, এটা বলতে চাইছি আমি। তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে কি এটা সম্ভব? ইয়েস, সম্ভব। অর্থাৎ এত এক্সাম সেন্টার আমাদের এই নোটিশ অনুযায়ী বা এই যে ডেট আমরা দেখতে পাচ্ছি ইয়েস এনাফ এক্সাম সেন্টার আছে, তা নাহলে সিজিএল আর এনটিপিসি দুটো একসঙ্গে করানোর কথা ভাবে না, যেখানে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। ঠিক আছে, গ্রুপ ডিতেও তার মানে তাই। তার মানে আমরা ধরতে পারি যে সেপ্টেম্বর অবধি যদি তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট চলে, আমরা ধরে নেব যে 20 সেপ্টেম্বর, আমি সারা জবে থেকে আমি আবার ক্লাস করা আরম্ভ করেছি, আমি বলেছি অক্টোবর ধরে চলো, অক্টোবর ধরে, আমি বারবার বলেছি অক্টোবর ধরে তোমাদের পরীক্ষা চলো। তো আমি অক্টোবর থেকে এবার এগিয়ে দিচ্ছি, 20 সেপ্টেম্বর ধরে তোমরা চলো। এর কারণ আছে, এর কারণ হচ্ছে রেলওয়ে থামবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, রেলওয়ে থামবে বলে মনে হচ্ছে না। আমরা দেখতেই পাচ্ছি আমাদের টুইটার ক্যাম্পেইন করার আগেই রেল ব্যাপারটাকে বুঝে নিয়ে, যদিও এই জিনিস অনেক আগেই চলে, যে আমরা করবো বলেছি বলে ব্যাপারটা হয়েছে তা নয় বেসিক্যালি। ঠিক আছে, এই প্রসেস অত সোজা প্রসেস নয়, এত লাখ ফেলে পরীক্ষা দেবে ডেফিনেটলি 1-2 রাতের ব্যাপার নয়, ডেফিনেটলি এটা কয়েক মান্থ ধরে প্রিপারেশন চলে, তারপরে রেলওয়ে একটা ডেট বার করে। ঠিক আছে, যে কোনো এক্সাম সেন্টারগুলো তাই করবে, তুমিও তাই করবে। তোমার বোনের বিয়ে, তুমি আজ যেদিন বিয়ে তার আগের দিন ভাববে না নির্ঘাত, বোনের বিয়েতে পর্যন্ত 500-600 লোক খাওয়ানোর জন্য প্রিপারেশন স্টার্ট হয় 3 মাস আগে থেকে বা 6 মাস আগে থেকে। সেখানে বুঝতে পারছো এটা কত বড় বিয়ে। যাই হোক, তো ব্যাপার যেটা হয়েছে, এইটা একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট হচ্ছে আমরা বলতে পারি যে 20 সেপ্টেম্বর ধরে তুমি চলো, তোমার রেলওয়ে গ্রুপটির ডেট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি না হয় তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং। ঠিক আছে, মিসম্যানেজমেন্ট যদি দেখা যায়। এবার একটা কথা বলি, এখানে এখনও পর্যন্ত ঠিক আছে সব জিনিস, আমি বলে দেবো রেলওয়ে গ্রুপটির স্ট্র্যাটেজিও বলবো, ভিডিও শেষ পর্যন্ত থাকো। কী পড়তে হবে, কোন সাবজেক্ট পড়তে হবে, কোন জিনিস পড়তে হবে, ফিজিক্সে কোন টপিক দিয়ে স্টার্ট করবে, সব বলে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আগে এই কথাটাকে বলতে দাও, কারণ এই কথাগুলো ম্যাটার্স। সবাই জানে কী পড়তে হবে, ম্যাটার্স হচ্ছে এখানে যদি অসুবিধা হয় তখন কী হবে। যদি এই ম্যানেজমেন্ট ঠিকঠাক চলে তো ওকে, যদি এই ম্যানেজমেন্টে অসুবিধা হয় তখন কিন্তু প্রবলেম পড়ে যাবে। তখন হবে যেটা, সেটা হচ্ছে ক্যান্সেল হবে এক্সামিনেশান, তার রিডেট পড়বে, এগুলো সব হবে। আর একটা সেন্টার ক্যান্সেল মানে কিন্তু 2000-3000 বাচ্চার অ্যাডমিট কার্ড বা মানে সেন্টার ক্যান্সেল নয়,
সেখানে কিন্তু কয়েক লাখ পরীক্ষার্থী থাকে, এটা ম্যাটার করে। তো গেল, তো তার জন্য আবার পিছিয়ে যেতে পারে, সেই জন্য আমি 8 থেকে 20 মানে 12 দিনের একটা গ্যাপ দিয়েছি তোমাদের। 8 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে, 12 দিনের একটা গ্যাপ দিয়েছি। আর রেলওয়েকেও একটু ধকল নিতে 12 দিন লেগে যাবে। তারপর রি এক্সামিনেশান হলে তোমরা সেপ্টেম্বরের লাস্টের দিকে অথবা অক্টোবরের ফার্স্টের দিকে তোমরা রেলওয়ে গ্রুপটি দেখতে পাবে, এটা আশা রাখা যায় এখন অবধি যা মনে হচ্ছে তাতে। দেখো আমি তো কোনো ভবিষ্যৎ বক্তা নই, আমি একটা রিজনিং করছি এখানে, মস্তিষ্ক প্রসেস করে বলছি এটা হতে পারে, এটাই তোমাদের বলছি। নেক্সট একটা জিনিস ভালো করে দেখো, এবার আছে কী পড়বো স্যার, তার মানে কদিন কমাস বাকি গেল, এবার এটা ভাবো কমাস বাকি, এটা ফার্স্ট ভাবো। এবার না, এবার আমরা রেলওয়ে গ্রুপ ডিতে ঢুকছি, ঠিক আছে? রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি মাঝখানে টেকনিশিয়ান আছে, এটাও বুঝতে হবে। যদিও রেলওয়ে গ্রুপ ডি আগে হবে, টেকনিশিয়ান পরে হবে, এটা আশা রাখা যায়। যদিও টেকনিশিয়ানে কিন্তু কম স্টুডেন্ট সংখ্যক, মানে সিটও কমই অ্যাপ্লাই হয়, তো এটাও হতে পারে টেকনিশিয়ান আগে হয়ে গেল, সেটাও হতে পারে, বাট আমার মনে হচ্ছে না সেটা রেলওয়ে গ্রুপ ডি আগে হবে, এটাই মনে হচ্ছে। নেক্সট একটা জিনিস ভালো করে দেখো, রেলওয়ে গ্রুপ ডিতে ক মাস পাচ্ছ তুমি? আমি যদি জুলাই ফুল ধরেও নেই, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ফুল পাবে বলে মনে হচ্ছে না, তবু আমি তোমাদের ভরসা দেওয়ার জন্য সেপ্টেম্বরকে ধরে নিচ্ছি। তো দিস ইজ থ্রি ক্রুশিয়াল মান্থ ইজ দেয়ার লেফট বিফোর ইউ। তার মধ্যে জুলাইয়ের আজকে কিন্তু আমরা জানি 2 তারিখ চলছে, আগস্ট বাকি, সেপ্টেম্বর পুরো পাবে বলে মনে হচ্ছে না। ভয় দেখাচ্ছি না, যেখানে বাস্তবটা সেখানে দাঁড়াচ্ছি। আমার বাড়ির পাশে বোম পড়ছে, ঠিক আছে, আমি সেই বাড়িতে ঢুকতে যাবো না, তো বাস্তবটাকে বুঝিয়ে বলছি। দেখো, ম্যাথ 25 মার্কস থাকবে, সায়েন্স 25 মার্কস থাকবে, জানো এগুলো সবাই। রিজনিং 30 মার্কস থাকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, দ্যাট মিনস জিকে বলে লিখছি, ওয়েটেজ কমিয়ে দিয়েছে 20। 100 নাম্বারের পরীক্ষা হয়, ঠিক আছে, 100 নাম্বার, 90 মিনিট টাইম পাও ফর দোজ হু আর স্পেশালি এবলড, তাদের জন্য 120 মিনিট দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে ভাবো, 100 নাম্বার 90 মিনিট, 100 নাম্বার 90 মিনিট, 100 নাম্বার 90 মিনিট, তার মানে পার কোশ্চেন পিছু তুমি 1 পয়েন্ট সামথিং পাচ্ছ। আমি ধরেই নিই এটা 1.5, তাও হবে না, বাট আমি ধরে নিচ্ছি 1.5 মিনিট করে তুমি যদি টাইম দাও, তাহলেও যারা প্র্যাকটিস করবে না তাদের জন্য ক্রুশিয়াল হয়ে যাবে, তাদের জন্য প্রবলেম হয়ে যাবে। ব্যাস গেল, এটা সিম্পল ম্যাথ করে দেখালাম, এছাড়া আর কিছু না, ঠিক আছে? সিম্পল ম্যাথ এটা, ওকে? এবার একটা জিনিস ভালো করে বোঝো, যদি ঠিকঠাক করে জানতে চাও কত হবে, তাহলে এটা এক্স্যাক্টলি যেটা হবে সেটা হচ্ছে 1.1 এই রেঞ্জে আসবে, ঠিক আছে? 1.1 রেঞ্জে আসবে, মানে 1 মিনিট 1 সেকেন্ড এই রেঞ্জে তোমাদের আসবে, মানে 1 মিনিটই ধরে নিতে পারো, ঠিক আছে? 1 মিনিট 1 সেকেন্ড হয় না, কারণ 0.1 হিসেব, যাই হোক আমি ম্যাথ করছি না এখানে, আমি এটা বাল্ক হিসেব করছি, ঠিক আছে? সবসময় ম্যাথ কাজে লাগালে হয় না, মস্তিষ্ককে একটু ফ্রি রাখতে হয়। দেখো একটা ব্যাপার, দেখো এবার তোমাদের মেন জিনিস যেটা হচ্ছে সেটা সায়েন্স অ্যান্ড রিজনিং। আমি জানি আমাকে তোমাদের এই দুটো জিনিস জিজ্ঞাসা থাকে, সায়েন্স অ্যান্ড রিজনিং। দেখো, সায়েন্স যদি তুমি দেখো, ফিজিক্সে 3টে চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে ইলেকট্রিসিটি, 2 হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, 3 হচ্ছে তোমাদের লাইট, ইএমএল, ইএমআই হলে ভালো হয়ে যেত, ইএমএল। 15 দিন টাইম নাও, এই 3টে চ্যাপ্টারকে কমপ্লিট করো। ফার্স্ট 15 ডেজ, জুলাইয়ের 17 তারিখ আজকে থেকে ধরলে, ওই জন্য 17 তারিখ বললাম, তো 17 জুলাইয়ের মধ্যে এই 3টে চ্যাপ্টার রিভিশন কমপ্লিট হবে। দেখো এখন কেউ নতুন শুরু করছে মনে আছে নাকি? নেই নির্ঘাত, ঠিক আছে? রিভিশনই চলছে মেনলি। তো রিভিশন যখন করছো তখন ইলেকট্রিক কারেন্ট, ম্যাগনেট এবং লাইট, এই 3টে হচ্ছে মোস্ট ফরমোস্ট চ্যাপ্টার, বাদ বাকি চ্যাপ্টার করে না গেলেও চলবে। এই 3টে চ্যাপ্টার হচ্ছে মেন, এই 3টে চ্যাপ্টার কিছু বাদ দিলে হবে না। তোমার যদি মনে হয় যে আমি স্যার এই রুলসটা বুঝতে পারছি না, ম্যাগনেটের আমি এটাকে বাদ দিয়ে দেবো, জেনারেটরকে বাদ দেবো, হবে না। লাইটের প্রতিসাঙ্গকে বাদ দেবো, হবে না। ইলেকট্রিকের আমি পাওয়ার বুঝতে পারছি না, হবে না, বুঝতে হবে, করতে হবে, এখানে আর কিছু করার নেই। নেক্সট যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রি, ঠিক আছে, কেমিস্ট্রিতে কেমিক্যাল রিয়াকশান ফার্স্ট, নেক্সট হচ্ছে মেটাল নন মেটাল। মেটাল নন মেটালের ওপর গুরুত্ব এবারে বেড়ে যাচ্ছে, কেন বলে দিচ্ছি, কারণ যদি রেল স্ট্রিক্টলি তার সিলেবাস অনুযায়ী চলে, সিবিএসসি 10th বলা আছে, 9 10th বলা আছে, মানে সিবিএসসি মাধ্যমিক বলা আছে, পয়েন্ট টু বি নোটে, সিবিএসসি 9th বলা নেই, কিন্তু সিবিএসসি 10th বলা আছে, ঠিক আছে? যদি তুমি অফিসিয়াল মানে তোমার কাছে থাকে তো দেখতে পাবে, আগের দিন আমি পোস্টও করেছিলাম। তো কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড মেটাল নন মেটাল, এই হচ্ছে তোমার দুটো চ্যাপ্টার, তোমাকে প্রচণ্ড ভালো করে করতে হবে। প্রচণ্ড মানে কি, প্রচণ্ডেরও প্রচণ্ড ভালো করে করতে হবে, যদি না করো প্রবলেমে পড়ে যাবা। গেল, কেন বলছি মেটাল নন মেটাল? আধুনিক পর্যায়সারণী বাদ গেছে, সো আধুনিক পর্যায়সারণীর সমস্ত কনসেপ্টকে মেটাল নন মেটালে কাজে লাগিয়ে দেওয়া যায়। কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড মেটাল নন মেটাল একসঙ্গে সম্পর্কিত,
কেন সম্পর্কিত? দেখো পয়েন্ট টু মিনিটে ভালো করে বুঝবে। কেমিক্যাল রিয়াকশানের মেটাল নন মেটাল একসঙ্গে সম্পর্কিত এই কারণে, কারণ মেটাল নন মেটাল রিয়াক্টিভিটি সিরিজ পড়ার সময় তুমি দেখবে মেটাল নন মেটাল মেটাল সলিউশন থেকে আরেকটা মেটালকে বার করে দেয়, এটা কিন্তু প্রতিস্থাপন। সো ওই জন্য বললাম কেমিক্যাল রিয়াকশন পড়ে মেটাল নন মেটাল করো, অনেক জিনিসকে বেটার বুঝতে পারো। মেটাল নন মেটালে রিয়াকশন ভর্তি আছে, ঠিক আছে, রিয়াকশান ভর্তি আছে। আমি তোমাদের কেমিক্যাল রিয়াকশান স্টার্ট করবো পেডে, এখনও আমাদের ফ্রিতে মেটাল নন মেটাল চলছে, পেডে মেটাল নন মেটাল আজকে শেষ হয়ে গেছে, ঠিক আছে, টোটাল কমপ্লিট হয়ে গেছে মেটাল নন মেটাল। যদিও তার এমসিকিউ বাকি আছে, মানে মক টেস্ট আসবে, মক টেস্ট বাকি আছে, ঠিক আছে, কিন্তু কেমিক্যাল রিয়াকশান আমাদের হয়নি। কেমিক্যাল রিয়াকশানে আমি অন অ্যান অ্যাভারেজ যদি বলি 60 থেকে 65টা আমাদের পেডে, আমি ফ্রিতেও করাবো, কিন্তু 50 থেকে 60টা, এটা একদম শিডিউল করা হয়ে গেছে। আমরা কেমিক্যাল রিয়াকশান নিয়ে আলোচনা করবো, 50 থেকে 60টা কেমিক্যাল রিয়াকশান, মেটাল নন মেটালের সমস্ত রিয়াকশান এর মধ্যে আলোচনা হবে। কেমিক্যাল রিয়াকশানের যে অফিসিয়াল যে রিয়াকশান আছে সেগুলো নিয়ে আলোচনা হবে, কারণ রেল কোথা থেকে কেমিক্যাল রিয়াকশান ব্যালেন্স করতে দেয় তার কোনো ঠিক নেই, ঠিক আছে। এবার দেখো তোমরা বলবে স্যার এক্সাম্পলার কী হবে? দেখো এক্সাম্পলার এবং এনসিইআরটি এগুলো ফ্রি পাবলিক মেটেরিয়াল, যদি কেউ পেডে পড়ায় তাকে বয়কট করো ইমিডিয়েট, কারণ উচিত নয় পড়ানো। যদি কেউ এনসিইআরটি এবং তোমাদের এক্সাম্পলার এই দুটো জিনিসকে ফ্রিতে পড়ানোর বদলে পেডে পড়ায়, বয়কট করো, কারণ এগুলো পাবলিক সম্পত্তি, এগুলো ফ্রিতে পিডিএফ পাওয়া যায়, তুমি কেন সেটাকে পেডে করবে? এটা হচ্ছে মেন ফ্যাক্টর। আমি তোমাদের দেখতে পাচ্ছ যে এনসিইআরটির যে চ্যাপ্টার আছে, আমি মেটাল নন মেটাল শুরু করেছি, টোটাল 4টি ভিডিও এখন অবধি হয়ে গেছে। মেটাল নন মেটাল ভীষণ বড় চ্যাপ্টার, ঠিক আছে। ইভেন তুমি যদি এস চাঁদ পাবলিকেশনের লক্ষ্মী কৌরের মঞ্জিত কৌরের যে বই আছে, লক্ষ্মী সিং মঞ্জিত কৌরের যে অ্যাকচুয়াল অফিসিয়াল বুকস আছে, সেটা যদি ফলো করো, যেটা এনসিইআরটি 10th ওপর লেখা, ওটা বিশাল ভাস দেওয়া আছে, 100 পেজের, অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার 100 পেজের দেওয়া আছে, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি দেওয়া থাকে কারণ যারা নিট বা জেই পরীক্ষা দেয় তাদের আরও এক্সট্রা মেটেরিয়াল পাওয়ার জন্য, আমাদের অত লাগে না, সেই জন্য আমরা অত করিও না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে কেমিক্যাল রিয়াকশান আর মেটাল নন মেটাল এই দুটো তোমাকে ভালো করে করতে হবে। এরপর তুমি অ্যাসিড বেস সল্ট এবং জৈব রসায়ন, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রিকে নিতে পারো, কিন্তু এই দুটো হচ্ছে মাস্ট, এই দুটো হচ্ছে মাস্ট, ঠিক আছে। আচ্ছা নেক্সট এবার আমরা আসবো হচ্ছে বায়োলজিতে, সবুজ আমাদের বায়োলজিতে আসবো। দেখো বায়োলজি যদি বলো, বায়োলজিতে সেল অ্যান্ড টিস্যু আর হচ্ছে রিপ্রোডাকশানের মধ্যে দুটো ভাগ আছে, হিউম্যান রিপ্রোডাকশান আর রিপ্রোডাকশান প্রসেস। রিপ্রোডাকশানের মধ্যে হিউম্যান রিপ্রোডাকশান আর রিপ্রোডাকশান প্রসেস, খুব স্পেসিফিক্যালি বলছি, কিন্তু পাগলের মতো উদ্ভাট জিনিস বলছি না। সেল টিস্যুর মধ্যে হিউম্যান টিস্যু, প্ল্যান্ট টিস্যু, সেলের মধ্যে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক। আর এই যে তোমাদের আমি যেটা দিয়েছি যে রিপ্রোডাকশানের মধ্যে হিউম্যান রিপ্রোডাকশান এবং রিপ্রোডাকশান প্রসেস, প্রক্রিয়াগুলো, যেমন খণ্ডীকরণ, যেমন তোমাদের কোরোদগম বার্ডিং, ঠিক আছে, যেমন তোমাদের বায়োনারি ফিউশন, যেমন তোমাদের মাল্টিপল ফিউশন ইত্যাদি, যেমন তোমাদের রিজেনারেশন, এই সমস্ত যে প্রসেস আছে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো ভালো করে করো। এছাড়া আমাদের হিউম্যান যে ফিজিওলজি আছে তার মধ্যে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে আমাদের ইউরিনারি সিস্টেম ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যদিও প্রজননতন্ত্র তোমরা পড়বে, বাট ইউরিনারি সিস্টেমের মধ্যে ছবি এঁকে, ঠিক আছে, চিত্র এঁকে বিভিন্ন পার্ট দেওয়া হয়েছে আগের বছর, ইউরিয়েটর কোনটা, ইউরিনারি ব্লাডার কোনটা, এগুলো দেওয়া হয়। নেক্সট হচ্ছে তোমাদের রেসপিরেশনের মধ্যে অ্যালভিওলাই, ফুসফুস ইত্যাদি যে ব্যাপারগুলো, এগুলো ইম্পর্ট্যান্ট। তো রেসপিরেশন আরইএস বলে ছেড়ে দিলাম, এই পার্টটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পার্ট, ঠিক আছে। কি বললাম আমি? বায়োলজির মধ্যে সেল, টিস্যু, হিউম্যান রিপ্রোডাকশন প্রসেস, রেসপিরেশন, ইউরিনারি ব্লাডার। প্রথম 15 দিনের কথা বলছি, প্রথম 15 দিনে তোমাকে এগুলো করতে হবে। যদি কেউ না দেখতে পাও, এগুলো একটু সরিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। ওকে, এবার দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে সবটা। আচ্ছা, তো 25 নম্বরে তোমাকে এইটা ফার্স্ট আগে করতে হবে। চলো ম্যাথে আসবো আমরা। দেখো আমরা ম্যাথ যদি দেখি তাহলে ম্যাথে আমরা পাবো পাটিগণিত আর পাবো আমরা অ্যাডভান্স লেভেলকে, ঠিক আছে, সব দুটোই আসে। অ্যাডভান্স লেভেলের মধ্যে নাম্বার সিস্টেম এবং পরিমিতি, এই পার্টটা দিয়ে আগে শুরু করো, মাথায় খেলছে না তো, বলে দিচ্ছি, পরিমিতি আর নাম্বার সিস্টেম ময়সী হবে। নেক্সট পাটিগণিতে যদি আসো, অ্যাভারেজ, ঠিক আছে, সিআই অ্যান্ড এসআই, একদম মানে রেলের একদম কোলে করে রাখা বাচ্চার মতো, এই দুটো পড়বে। নেক্সট হচ্ছে এজ, ঠিক আছে, নেক্সট হচ্ছে টিএসডি। এই 4টে চ্যাপ্টার ফার্স্ট ভালো করে করো, তারপর তুমি টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, বাকিগুলোতে যেও। অ্যাভারেজ, সিআইএসআই, এজ, টিএসডি, দিস 4 চ্যাপ্টার ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে।
এছাড়া একটা মনে রাখবে, একটা জিনিস আছে যেটা খুব টাফ নয়, ইজি, সেটা হচ্ছে বার গ্রাফ, ঠিক আছে, অ্যান্ড পাই চার্ট। বার গ্রাফ অ্যান্ড পাই চার্ট, ঠিক আছে, এই দুটোকেও করতে পারো। তবে আমি বলবো নাম্বার সিস্টেম দিয়ে স্টার্ট করো, বা তোমার যদি ভালো লাগে পরিমিতি দিয়ে স্টার্ট করো। দেখো একটা জিনিস হয়, আমি বলি, এটা আমার খুব হতো, সেটা আমি বলি, তো তোমাদের হয় কিনা আমি জানি না। মানে আমি ভাবতাম যে এই যে দুদিন করে কেটে যাচ্ছে আমার, এই দুদিনে আমি পড়াটা কী করেছি, অর্থাৎ একটা মস্তিষ্ক বলতো ভাই একটা আউটপুট দে আমাকে, যে কী পড়ছিস তুই এই দুদিনে। দুদিন কেটে গেল, কিছুই পড়া হলো না, হয়তো খানিকটা পরিমিতি করলাম, হট করে আমরা চলে এলাম হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমে, 2-3টে অঙ্ক করলাম, বা হয়তো চ্যাপ্টারটাই করলাম, তারপর দেখা গেলো একটুখানি ঢুকে বায়োলজি পড়লাম, এরম না। বুঝতে হবে যে টাইম ম্যানেজমেন্ট করে পড়তে হবে। দিস 3 months ইজ ভেরি ক্রুশিয়াল, ইউ নিড টু গেট ম্যানেজড, ভালো করে ম্যানেজমেন্ট করে পড়তে হবে তোমাকে, ঠিক আছে। এই দুদিনে আমি কী পড়লাম, এটা তোমার ব্রেনের সামনে থাকবে। তুমি যখন দুদিন পরে থার্ড ডেতে তুমি যখন পড়তে বলবে, তোমার মনে হবে ইয়েস আমি দুদিনে এইগুলো তো পড়েছি, অর্থাৎ সলিড আমার মস্তিষ্কে ওয়ার্কআউট তো হয়েছে। তো তাই জন্য আমি বলবো নাম্বার সিস্টেম নিয়ে যদি তোমার যদি প্রবলেম হয়, তুমি নাম্বার সিস্টেম প্রথমে ধরো না, তুমি ধরো পরিমিতি। প্রথমে পরিমিতি তুমি সার্কেল করো, ঠিক আছে, পরিমিতি তুমি রম্বস করো, রম্বাস পরিমিতিতে ভীষণ ইম্পর্টেন্ট, ব্যাপকভাবে প্রশ্ন পড়ে। তুমি প্যারালেলোগ্রাম পড়ো, মানে সমান্তরিক পড়ো, ঠিক আছে। তুমি পড়ো হচ্ছে 3D ফিগারগুলোকে নাও, এবার 3D ফিগারগুলোকে পড়তে থাকো। সার্কেল নাম্বারস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জিওমেট্রি আছে, এখনও আমি যাবো না, 15 দিন আমি করবো না, কারণ জিওমেট্রি ভীতি আছে আমাদের। তো পরিমিতি তুমি সার্কেল রম্বাস প্যারালেলোগ্রাম করলে দুদিনে তোমার মনে হলো হ্যাঁ আমি এই 3টেকে করেছি, ব্যাস। থার্ড ডেতে আমি কী করবো, তোমার রুটিন তৈরি হবে পরিমিতির মধ্যে কোনটা আমি থার্ড ডেতে নেবো। এসআইসিআই আমি নিয়েছি, ভালো কথা। এসআইয়ের আমি ইনস্টলমেন্ট বাদ রেখেছি, গুড। আমি 15 দিন পরে এসআইয়ের ইনস্টলমেন্ট করবো, ইনস্টলমেন্ট একটু টাফ হয় আমার, ওকে গুড। এরকমভাবে করতে হবে। এজের আমি কিছু অঙ্ক করেছি, এজ টাফ দিচ্ছে, এজ ক্যালকুলেটিভ দিচ্ছে, করাবো, এজের অঙ্ক করাবো, ঠিক আছে, এজের অঙ্ক আমি করাবো। ওকে, গেল ম্যাথ গেল। এইবার হচ্ছে আমাদের আসতে হচ্ছে রিজনিং। চলো দেখো, রিজনিংয়ে যদি আমি দেখি, সবথেকে ভালো জিনিস হচ্ছে রিজনিংয়ের সবথেকে ভালো জিনিস হচ্ছে আমাদের কাছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পিডিএফ আছে। এনটিপিসি গ্র্যা তার কী আছে, পিডিএফ আছে আমার কাছে, মানে আমার কাছেও আছে, তোমাদের কাছেও আছে আমি জানি। তার পিডিএফ আছে, পিডিএফ প্র্যাকটিস করতে শুরু করো, কোনো দিন যেন বাদ না যায়। যে কটা পিডিএফ আছে, যদি মনে হয় আমার কাছে একটা পিডিএফ আছে, একটা পিডিএফকে 3 দিন ধরে করো, মানে 3 দিন ধরে বলিনি, আজকে করলে আবার ওই সেম জিনিস কালকে করো, আবার ওই সেম জিনিস পরশু দিন করো, অর্থাৎ ওই একটাই পিডিএফকে 3 দিন ধরে প্র্যাকটিস করো, ঠিক আছে। বারবার করো ওটাকে, বারবার করো। 1 থেকে 25টা থাকবে, ঠিক আছে, তোমাদের গ্রুপ ডিতে বলছি 25টা থাকবে, সেই অনুযায়ী তোমাকে করতে হবে, ঠিক আছে। তো রিজনিং 25টা থাকবে তোমাদের, তোমরা জানো। মনে রাখো রিজনিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। রিজনিংয়ের ক্ষেত্রে মনে রাখবে একটা হজবওয়ালা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, তোমার মন, তোমার মাথা ওই কোশ্চেনটা দেখে কি রিয়াকশান দিচ্ছে, সেইটা হচ্ছে রিজনিং। এই রিজনিংয়ের সংজ্ঞা দিচ্ছি না, পরীক্ষা হলে বসে একটা অ্যানালজি দ্রুত কেউ সলভ করে ফেলছে, কিন্তু তুমি পারছো না, কেন? কারণ ওই অ্যানালজিটা দেখে তোমার মাথা তোমাকে কিছু বলছেই না। কেন বলছে না? কারণ তুমি ভালো করে প্র্যাকটিসই করোনি, তাই। মনে রাখবে, এই জন্য আমি বললাম একই জিনিস, যদি একটাই পিডিএফ থাকে তাকে 3 ধরে 3 দিন প্র্যাকটিস করো। তার কারণ ওই যে প্র্যাকটিস করছো ওটা তোমাকে তোমার মাথায় রিয়াকশান পাওয়ার দেবে, কত দ্রুত তুমি কোশ্চেনটা দেখে রিয়্যাক্ট করছো, তুমি কি বুঝছো, এখানে এ মানে এ নয়, এখানে এ মানে হয়তো পিকিউ লেখা আছে, এটা যে তুমি ইজিলি বুঝতে পারছো, বা এ মানে হয়তো এর কোড হয়তো 98, তুমি এটা ইজিলি দেখে বুঝতে পারছো, তার মানে তোমার মস্তিষ্ক রিয়্যাক্ট করছে। এই রিয়াকশান পাওয়ার থেকে কোথা থেকে আসে? প্র্যাকটিস থেকে আসে, ঠিক আছে। এই রিয়াকশান প্র্যাকটিস থেকে আসে, ক্লিয়ার হয়েছে? তো মেন টপিক যেটা তুমি এখনও পর্যন্ত ভাইরাল টপিক রেলওয়ের, সেটা হচ্ছে অ্যানালজি, ঠিক আছে। ভাইরাল টপিক কি? সেটা হচ্ছে অ্যানালজি, এটা হচ্ছে ভাইরাল টপিক, অ্যানালজি। নেক্সট কি? সিটিং অ্যারেঞ্জমেন্ট, বিগত বছরে ভুড়ি এসছে, পাজলও এসছে, কিন্তু প্রথম দিকে তুমি সিটিং অ্যারেঞ্জমেন্টকেই নাও, পাজল নেওয়ার দরকার নেই। তারপর তুমি সিলক্স, এনটিপিসিতেও এসছে সিলক্স, ঠিক আছে। তারপর হচ্ছে সিরিজ মানে নাম্বার সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ ইত্যাদি সিরিজ আছে, সেই সিরিজ নাও। প্রথমে অ্যানালজি, তারপর পাজল মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপর সিলক্স, তারপর সিরিজ। কটা করে করবো? অ্যানালজি দিনে 10 থেকে 15টা, সিটিং অ্যারেঞ্জমেন্ট 2 থেকে 5টা, পাজল দরকার নেই এক্ষুনি করার, সিলক্স 5 থেকে 6টা, সিরিজ 5 থেকে 6টা, ঠিক আছে। স্টেটমেন্ট বেসড প্রশ্ন 2 থেকে 5টা। স্টেটমেন্ট বেসডের মধ্যে স্টেটমেন্ট অ্যাজাম্পশান এগুলো আসে বেশি। স্টেটমেন্ট অ্যাজাম্পশান মারাত্মক পরিমাণে বিগত বছরে এসছে, স্টেটমেন্টকে নিলে আগে অ্যাজাম্পশান প্র্যাকটিস করবে। ক্লিয়ার হয়েছে আশা করি? এই হচ্ছে তোমাদের ওভারঅল টপিক।
এই হচ্ছে তোমাদের ওভারঅল টপিক। ওকে, এবার কতক্ষণ পড়বে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। অনেকে বলে স্যার সারাদিন ধরে পড়বো নাকি? না, অনেকে চাকরি করো, অনেকে প্রাইভেটে জব করো, অনেকে টিউশনই করো, সমস্ত কিছু বাঁচিয়ে করতে হবে। চলো একটা দেওয়া যাক। প্রথমে আছে সায়েন্সের মধ্যে ফিজিক্স, নট মোর দ্যান 40 মিনিট। এই 40 মিনিটে চান খাওয়া পায়খানা বাথরুম কিছুই নয়, জাস্ট 40 মিনিট বসবে, ফিজিক্সটাকে করবে। যেটা করবে সেটাকে ভালো করে বুঝে করবে। ফিজিক্স ইজ নট অ্যাবাউট হাউ ইউ আর মেমোরাইজিং ইট, ফিজিক্স ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। তুমি কতটা ভালো করে পড়ছো ব্যাপারটাকে এবং কতটা ভালো করে বুঝে পড়ছো। মনে রাখবে ফিজিক্স যখন পড়বে তখন ডেফিনেটলি বিজ্ঞান মনস্কতা নিয়ে পড়বে। বিজ্ঞান মনস্কতা কিন্তু ম্যাটার করে। আমি একজন ফোন করে যেমন তাকেও বলেছিলাম ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ার সময় বিজ্ঞান মনস্কতা নিয়ে পড়বে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে না কেন সেটা বোঝার মতো মানসিকতা এবং এই কোশ্চেনটা মনে আসবে। ও হচ্ছে না, ঠিক আছে চলো বাদ দাও, পরে দেখে নেবো কেন হচ্ছে না, এরকম নয়। এটা হচ্ছে না কেন সেটা নিয়ে একটু ঘাঁটো। অর্থাৎ চিন্তা, সায়েন্স যখন পড়বে তখন চিন্তা বেশি হবে, মুখে পড়া বেশি কম ঢুকবে। যেটা পড়ছো সেটা কি চিন্তাটা ইম্পর্ট্যান্ট সায়েন্সে। তবে তোমার ওখানে গিয়ে পরীক্ষা হলে গিয়ে রিয়াকশান দ্রুত হবে, ঠিক আছে? নেক্সট কেমিস্ট্রি 20 থেকে 40 মিনিট, তার বেশি নয়। রিয়াকশান যদি নাও ডেফিনেটলি 20 মিনিট, তার বেশি নেবে না, গুলিয়ে যাবে। নেক্সট হচ্ছে বায়োলজি একদিন অন্তর একদিন পড়তে পারো, অল্টারনেট ডে লিখে দিচ্ছি, ঠিক আছে? একদিন বা দুদিন অন্তর, 1 or 2 অল্টারনেট ডে, ডে 2 অল্টারনেট ডে তোমরা পড়তে পারো, ঠিক আছে? ডে 2 অল্টারনেট ডে তোমরা বায়োলজি পড়বে, কোনো প্রবলেম নেই। বায়োলজি মনে থাকে মোটামুটি, ঠিক আছে? কিন্তু মনে রাখবে যখনই কোনো জিনিস পড়বে তার আগের দিন যা পড়েছে সেটা রিভিশন করে তারপর নতুন শুরু করবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? রিজনিং 30 নাম্বার আছে, খেলার কথা নয়। সো 1 আওয়ার মাস্ট, ম্যাথ 1 আওয়ার মাস্ট, কমপক্ষে 1 আওয়ার, ঠিক আছে? জিকে জিএস এমন টাইমে পড়বে যে সময় তোমার খবর কাগজ পড়তে ইচ্ছা করে বা অসুবিধা কিছু নেই, একটু রিল্যাক্সে আছো, সেই সময় পড়লে 40 মিনিট এনাফ, ঠিক আছে? 40 মিনিট এনাফ। আমি তো 30 মিনিটের বেশি বা 20 মিনিটের বেশি কোনোদিন জিকে পড়িনি, কারণ সত্যি কথা বলতে জিকে জিএস আমার মাথায় থাকতো না, ঠিক আছে? তো ব্যাস গেল, এই হচ্ছে তোমাদের ব্যাপার, এই হচ্ছে তোমাদের একদম করে দিলাম। আর এই যে 40 মিনিট বা 40 মিনিট বলছি, আমার স্যার ছিলেন, মারা গেছেন, তো সবাই একদিন মারা যাবে। তিনি বলতেন যে 40 মিনিট করে মাস্ট, আমার স্কুলের টিচার ছিলেন, তিনি বলতেন যে 40 মিনিট করে মাস্ট। আমরা সেই সময় থেকে শুরু করেছিলাম, আজও ফিজিক্স কেমিস্ট্রি 40 মিনিট করে এখনও রিভিশন দেওয়ার পর্ব আমার চলে, আমি এখনও রিভিশন দিই। মনে রাখবে ফিজিক্স কেমিস্ট্রি রিজনিংয়ের ক্ষেত্রে টিচার যদি প্র্যাকটিস না করে তোমাদের পড়াতে পারবে না, সে যত বড়ই টিচার হোক না কেন। ফিজিক্স কেমিস্ট্রি এবং রিজনিং, ম্যাথটাও করা যায়, ফিজিক্স কেমিস্ট্রি রিজনিং যিনি প্র্যাকটিস করেন তিনিই করাতে পারবেন। দিস ইজ দ্য রুলস অফ দিস সাবজেক্টস। ক্লিয়ার হলো আশা করি? তো এই হচ্ছে ব্যাপার, পড়তে থাকো, করতে থাকো। 3 মাস আছে মানে প্যানিক হওয়ার কিছু নেই। ঠিকঠাক স্ট্র্যাটাজি তোমাকে, এখন দেখো সব পরীক্ষাতেই 3 মাস থাকে, আর 3 মাস আগেই তো লোকে পড়াশোনা শুরু করে, 1 বছর হলেও। তো এতে বিশাল কিছু ভয় পাওয়ার কিছু নেই, সবাই এই সময় পড়াশোনা শুরু করছে, তুমি যেমন করছো সবাই তাই করছে, আরে বাবা আমিও তাই করছি, ঠিক আছে? তো ওকে, গুড টু গো। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের একটু বলবো, সেটা হচ্ছে পেড ক্লাস আমাদের চলছে। এটা হচ্ছে কেমিস্ট্রি দেখিয়েছি, আমাদের যে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়ো যে কম্বো ব্যাচ আছে, ঠিক আছে? এই মুহূর্তে তাতে 99 ডিসকাউন্ট তোমরা পাবে, 99 রুপিস এর দাম নয়, পয়েন্ট টু বি নোটেড, এটা ছাড়, 99 রুপিস তোমরা ছাড় পাচ্ছ, ঠিক আছে? এটার যে ভ্যালিডিটি আছে সেটা তোমাদের 31 মার্চ মানে 2026 অবধি আছে, বলতে চাইছিলাম অ্যাকচুয়ালি 2026 31 মার্চ অবধি এর ভ্যালিডিটি আছে, ফিক্সড ভ্যালিডিটি এটা। তার মধ্যে রেলের পরীক্ষা হয়ে যাবে, সব পরীক্ষা হয়ে যাবে। আমি বারবার বলবো মেটেরিয়াল জমিয়ে কোনো লাভ হয় না, মেটেরিয়াল পড়ো, চাকরি পাও, ব্যাস খতম, ঠিক আছে? চাকরি পাই তো লক্ষ্য, মেটেরিয়াল কি জমি রেখে কেউ টাকা দেবে নাকি তোমাকে? মেটেরিয়াল জমানোর কোনো মানে হয় না, মাথায় জমানোর মানে আছে, খাতায় জমানোর কোনো মানে নেই। মেটেরিয়াল নাও, রিভিশন দাও, চাকরি পাও, ব্যাস ছেড়ে বেরিয়ে যাও, নিজের লাইফকে নিজে এনজয় করো, দ্যাটস দ্য লাইফ অফ রুলস অফ লাইফ হওয়া উচিত, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো 31 মার্চ তোমরা এর ছাড় পাবে, মানে 31 মার্চ অব্দি এর আছে, ভ্যালিডিটি আছে। মক টেস্ট আছে, সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস, অলরেডি আমরা প্রোভাইড হইতে মক টেস্ট দিয়েছি, মক টেস্টের মধ্যে নিউমেরিক্যালস ভর্তি আছে, ঠিক আছে? একটাই দেওয়া হয়েছে, এরপর দেওয়া হবে আস্তে আস্তে, কারণ পরীক্ষা চলে আসছে, এবার দিতে হবে। নেক্সট ওটা যেটা আজকে আমাদের মেটাল নন মেটাল কমপ্লিট হয়ে গেছে, মেটাল নন মেটালের যে থিওরি পার্ট সেটা কমপ্লিট হয়েছে, পড়ানো হচ্ছে এনসিইআরটির ওপর বেস করে, বাট এনসিইআরটি পড়ানো হচ্ছে না। এনসিইআরটি তোমাদের আমি ফ্রিতেই পড়িয়ে দিচ্ছি, লাইন বাই লাইন, ওটা তো ফ্রিতেই পড়ো, যেমন বললাম। এনসিইআরটি নিউমেরিক্যাল তোমাদের ওটা কী বলে, ওই যে এক্সাম্পলার, এগুলো সব তোমাদের ফ্রিতে আসবে, কারণ পাবলিক সম্পত্তি এগুলো তোমরা PDF ত্রিপুরা বোর্ডের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে, সার্চ করো ত্রিপুরা এনসিইআরটি,
ওখানে গেলেই তোমাদের ফার্স্ট পেজে সমস্ত ক্লাস অনুযায়ী প্রত্যেকটা বইয়ের পিডিএফ দেওয়া আছে। ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি, ক্লাস 1-এর যা যা বই আছে, ক্লাস 8-এর যা যা বই আছে, ক্লাস 10-এর যা যা বই আছে, সব ওখানে দেওয়া আছে। ওটা পাবলিক সম্পত্তি, ফ্রিতে করানো উচিত, তাই হওয়া উচিত। এবার দেখো মক টেস্ট আছে। নেক্সট তোমরা পিডিএফ এবং ভিডিও দুটোই ডাউনলোড করতে পারবে। তবে পিডিএফ এবং ভিডিও দুটো অ্যাপে ডাউনলোড হবে এবং তোমাদের রিভিশন দেওয়ার জন্য পিডিএফটাকে রাখা হয়েছে। আমি বারবার বলবো পিডিএফ ইজ ডেঞ্জারাস। খাতায় লেখা ইম্পর্টেন্ট, বাট খাতায় রেখো না, মাথায় রাখো। আমি বললাম কোর্স নাও, পড়ো, জমি রেখো না, চাকরি পাও, নিজের লাইফকে এনজয় করো। এইটা হচ্ছে ভিউ হয়, ঠিক আছে? যারা ভাবে না যে ও বাবা এ তো 31শে মার্চে শেষ হয়ে যাবো, তখন কী করবো? তার মানে তুমি ভাবছো যে 31 মার্চের মধ্যে আমার চাকরি হবেই না। তুমি তো এটা নিয়েই বসে আছো যে ভাই আমার 31শে মার্চের মধ্যে চাকরি হবেই না, তাহলে 31শে মার্চের পরে যে চাকরিগুলো আছে সেগুলোতে কী করবো? আরে বাবা 31শে মার্চের মধ্যে তোমার চাকরি হবে তো, তাহলে তুমি মেটেরিয়াল লাগবে না কেন? এই মানসিকতা নিয়ে মানে পড়তে বসে পড়াশোনা করো যে 31শে মার্চের মধ্যে আমি চাকরি পাবো, আমার মেটেরিয়াল নিয়ে লাভ কি তারপরে? ক্লিয়ার হয়েছে আশা করি। এবং সবাই এই মানসিকতা নাও, তাহলে দেখবে আজকে আমাদের হোয়াটসঅ্যাপটা তোমাদের যে চাকরির খবর তাতে ভরে উঠবে, হ্যাং হবে। আমি তো বলেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপে, অ্যাডমিন বলেছেন ইনফ্যাক্ট যে আমার হোয়াটসঅ্যাপে এত খবর আসুক যেন চাকরির, যাতে খুশিতে আমার হোয়াটসঅ্যাপ হ্যাং হয়ে যায়, এসএমএস আমার হোয়াটসঅ্যাপটা হ্যাং হয়ে যায়, ঠিক আছে? তো সেটা হবে কবে? সেটা হবে তবে যবে তুমি এই মানসিকতা নিয়ে পড়তে বসবে যে 31 মার্চের মধ্যে আমাকে চাকরি পেতে হবে। 31 মার্চের পরে মেটেরিয়াল আর রেখে লাভ নেই, কারণ পরে পরীক্ষাগুলো আমার দিতে লাগবে না, কারণ তো চাকরি পেয়ে যাবো। এই মানসিকতা নিয়ে তোমাকে পড়তে বসতে হবে। ওকে, থ্যাংক ইউ।